বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজে আয়োজিত ট্যাক্সেশনের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা দুইটি ধারা নিয়ে আলাপ করব। একটা হচ্ছে স্বামী স্ত্রী বা নাবালক সন্তানের আয় ধারা 43 এবং মূলধনী যে লাভ থাকে বা মূলধনী লাভ খাতে আয় ধারা 31-32 সেটা নিয়ে কথা বলব। প্রথমে আমরা জানব যে স্বামী স্ত্রী বা নাবালক সন্তানের আয় এটা কীভাবে হবে। 1984 সালের আয়কর অধ্যাদেশের 20 ধারা মোতাবেক ব্যক্তি করদাতার আয়ের যে 7টি খাতের উল্লেখ করা হয়েছে তার মধ্যে স্বামী স্ত্রী বা নাবালক সন্তানের আয় নামে কোনো আয়ের খাত নাই। ব্যক্তির আয়কর রিটার্নে স্বামী স্ত্রী বা নাবালক সন্তানের আয় যুক্ত করতে অন্যান্য উৎস থেকে আয় হিসাবে দেখাইতে হয়। একজন করদাতার বিভিন্ন উৎসের আয়ের সমষ্টি নির্ণয়ের মাধ্যমে তার মোট আয় নির্ণয় করা হয়। আয়কর বিধি 24-এ আয়কর রিটার্নের যে ফর্ম খ আইটি 11 গ দেওয়া আছে তাতে আয়ের খাতসমূহের মধ্যে সপ্তম খাত হিসাবে স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক বয়স্ক সন্তানের আয় দেখানো হয়েছে। তো এখন এটার সাথে কি হবে যে এখানে করদাতা এবং স্বামী স্ত্রী যদি একই ফার্মের সদস্য হয় তবে ওই ফার্ম থেকে যদি স্বামী স্ত্রীর আয় হয় তাহলে কী করতে হবে সেটা ধরতে হবে। করদাতা যে অংশীদার ফার্মের সদস্য তার নাবালক সন্তানও যদি ওই একই ফার্মের সদস্য হয় তবে উক্ত ফার্ম হতে নাবালকের সন্তানের আয়। করদাতা যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বামী স্ত্রীকে কোনো সম্পত্তি হস্তান্তর করে তাহলে উক্ত সম্পত্তি হতে প্রাপ্ত আয়। দানসূত্রে বা যথাযথ প্রতিদান ব্যতীত বিবাহিত কন্যা ছাড়া নাবালক সন্তানের নিকট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পত্তি হস্তান্তরিত আয়। আর 43-এর 4-এর বি ধারা অনুযায়ী যদি করদাতা তার স্বামী স্ত্রী বা নাবালক সন্তানের বা উভয়ের কল্যাণার্থে তৃতীয় ব্যক্তি বা সঙ্গের নিকট সম্পত্তি হস্তান্তর করবে তবে পরে উক্ত সম্পত্তি হতে প্রাপ্ত আয়। তাহলে এইটা যেটা হবে যে এই সম্পত্তিগুলো অন্যান্য খাতে আসবে আর কি, আয় হিসাবে আসবে। সেখানে আমরা স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের ধারা এই নামেও লিখতে পারি, আবার অন্যান্য আয় খাতেও এটা কী করা যাবে, দেখানো যাবে। তারপরে আমরা 31 এবং 32 ধারা অনুপাতে যে মূলধনী লাভ খাতে আয় সেটা আমরা আজকে শিখব। মূলধনী লাভ হচ্ছে কি যে আয়কর অধ্যাদেশের 31 ধারায় উল্লেখিত মূলধনী সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের মাধ্যমে অর্জিত লাভকে মূলধনী লাভ বলে। এ আয় গণনায় ক্ষতি হলেও তাকে ঋণাত্মক আয় হিসাবে ধরে অপর কোনো মূলধনী সম্পত্তি বিক্রয় হতে উদ্বৃত্ত মূলধনী লাভের সাথে সমন্বয় করা যায়। অধ্যাদেশের 20 ধারা অনুসারে উক্ত মূলধনী লাভ কর ধার্য ও সম্পত্তিটি যে আয় বর্ষে হস্তান্তর করা হবে সে বছরের আয় হিসাবে গণ্য করা হবে। আর মূলধনী লাভ করযোগ্য হওয়ার জন্য যে শর্ত সেটা হচ্ছে মূলধনী লাভ মূলধনী সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের কারণে সৃষ্টি হবে। বিক্রিত সম্পত্তির সত্ত্ব অবশ্যই ক্রেতার নিকট হস্তান্তরিত করতে হবে। মূলধনী লাভ যে বছরে অর্জিত হবে সেই বছরেই করদার্য হবে না যদি পুনর্বিনিয়োগ করা হয়। আর ব্যক্তিগত ব্যবসায় মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে অর্জিত মুনাফা করদার্য আয়ের আওতায় আসবে না। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বা স্টক বিক্রয়লব্ধ আয় করদার্য বিবেচিত হবে না। মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে লোকসান হলে অধ্যাদেশের 40 ধারার বিধান অনুসারে লোকসান পূরণ বা জেট টানার আওতায় আসবে। আর মূলধনী সম্পত্তির সংজ্ঞা যেটা যে ব্যবসা বা পেশার উদ্দেশ্যে রক্ষিত যে কোনো মজুদ ভোগ্যপণ্য বা উৎপাদন কার্যে ব্যবহৃত কাঁচামাল, তবে লিমিটেড কোম্পানির শেয়ার ও স্টক ব্যতীত। করদাতার নিজের বা তার পরিবারের অন্য কারো ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্রাদি যেমন পরিধেয় বস্ত্রাদি, অলংকার, আসবাবপত্র, গাড়ি, অন্যান্য স্থাবর এগুলো মূলধনী সম্পত্তি হিসাবে পরিগণিত হবে না। বাংলাদেশে অবস্থিত যে কোনো কৃষিভূমি, তবে নিম্নোক্ত ভূমি ছাড়া পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় অন্তর্গত কৃষিভূমি যেখানে কমপক্ষে 10,000 লোক বসবাস করে, যা পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 8 কিলোমিটারের অবস্থিত ভূমি যা শহরে রূপান্তরিত সম্ভাবনা আছে, এটাও কী হবে না, এটা মূলধন সম্পত্তি পরিগণিত হবে না আর কি। আর মূলধন সম্পত্তি স্থানান্তর করা যাবে হলো দান, উইল, অপরিবর্তনীয় ট্রাস্ট দ্বারা। 51 হিন্দু পরিবার পৃথক হওয়ার কারণে কোম্পানি বিলোপ সাধনের সময় অংশীদারি কারবার বিলোপ সাধনকালে শর্ত সাপেক্ষে হোল্ডিং কোম্পানি তার সম্পত্তি হাতছাড়া করলে জনস্বার্থে বাধ্যতামূলক সরকারের নিকট হস্তান্তরিত হলে আর কি। এখন ক্রয় মূল্য কীভাবে হবে সেটা হচ্ছে করদাতা সম্পত্তিটি ক্রয় করে থাকলে তার প্রকৃত ক্রয় মূল্য, যদি করদাতা সম্পত্তিটি নিম্নোক্ত উপায় পেয়ে থাকেন উপহার, দান, উইল, পরিবর্তনশীল বা অপরিবর্তনশীল ট্রাস্ট, কোম্পানি বিলোপ সাধন, অংশীদার কারবারের বিলোপ সাধন, তাহলে সেখানে কি হবে, সম্পত্তি বর্তনের ক্ষেত্রে অর্জিত
মূল্য নির্ণয়ের সময় পূর্ববর্তী মালিকের নিকট হতে প্রকৃত অর্জন মূল্য বাদ অবচয়। আর যেখানে পূর্ববর্তী মালিকের অর্জন মূল্য নির্দিষ্ট করা যায় না, সেক্ষেত্রে পূর্ববর্তী মালিক যখন সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তখনকার প্রকৃত বাজার মূল্যই এই মূল্য হবে। আর সম্পত্তি ক্রয় বিক্রয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষির মধ্যে যে মূল্য, সেটাই হচ্ছে কি বাজার মূল্য। আর সম্পত্তির ন্যায্য মূল্য বা সঠিক বাজার মূল্য নির্ধারণের জন্য যে প্রক্রিয়া বললাম। আর মূলধনী লাভ গণনা করতে গেলে এখানে বিক্রয়লব্ধ অর্থ এবং ন্যায্য বাজার মূল্য এই দুটির মধ্যে যেটা বড় সেটাকে ধরতে হবে। তবে এখানে অনুমোদনযোগ্য খরচ আছে, একটা আছে অর্জন মূল্য, হস্তান্তর খরচ, উন্নয়ন খরচ, দলিল খরচ এবং অকরদার্য আয়। এগুলো বাদ দিয়ে এই মূল্যটা কী করতে হবে, বাদ দিতে হবে। আর অনুমোদনযোগ্য খরচ যেগুলো আছে, একটা হচ্ছে মূলধনী লাভ, হস্তান্তর সম্পর্কিত আনুষঙ্গিক খরচ আদি 32(2) দায় দ্বারা। আর মূলধনী সম্পত্তি অর্জনের জন্য যে কোনো খরচ, এটা 32(1) দ্বারা। আর উন্নয়নের জন্য ব্যয়কৃত খরচ। আর মূলধনী লাভের উপর কর হার যেটা আছে, সেটা যে কোম্পানির ক্ষেত্রে মূলধনী লাভ ব্যতীত মোট আয় যদি 6 লক্ষ টাকা হয় তাহলে 35%, করের পরিমাণ 2,10,000। আর মূলধনী লাভ হচ্ছে 15% হলো মেইন আর কি, আসলে যে এটা 15% হারে এটা কী করতে হয়, মূলধনী লাভ ব্যতীত মোট আয়ের উপর প্রত্যেক কর ও মূলধনী লাভের উপর 15% হারে গণনায়িত করের সমষ্টি। অর্থাৎ মূলধনী লাভের উপর হলো 35, আর মূলধনী অন্যান্য যে লাভ সেটা হচ্ছে 15% আর কি। তো এখন এটা অ্যাকাউন্টিং করার জন্য আমাদের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে যে মূলধনী লাভ হতে কী কী অব্যাহতি, কর অব্যাহতি পাবে সেটা জানতে হবে। তার কর অব্যাহতি প্রাপ্ত নয় এমন মূলধনী লাভও জানতে হবে। যে মূলধনী লাভ হতে কর অব্যাহতি পাবে ব্যবসা বা পেশায় ব্যবহৃত মূলধনী সম্পত্তি, আবাসিক গৃহসম্পত্তি হস্তান্তরিত মূলধনী লাভ, সরকারি সিকিউরিটি ও পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ও স্টক হস্তান্তর হতে মূলধনী লাভ, দালান বা ভূমি হস্তান্তরের ফলে সৃষ্ট মূলধনী লাভ, নতুন শিল্প কোম্পানিতে বিনিয়োগ করলে, আর ফার্মের মূলধনী সম্পত্তি হস্তান্তরের ফলে সৃষ্ট লাভ নতুন কোম্পানির ক্ষেত্রে বিনিয়োগ করলে, ব্যবসা বা পেশায় ব্যবহৃত কলকব্জা অথবা যন্ত্রপাতি বিক্রয়ের মূলধনী লাভ, এটাও কি হবে, অকরদার্য হবে আর কি এগুলো। আর জমি বা জমি বিক্রয় হতে যে উদ্বৃত্ত মূলধনী মুনাফা, তার উপর কিন্তু আয়করের বিষয় আছে। যেমন যে ঢাকার গুলশান, বনানী, মতিঝিল, দিলকুশা, নর্থ সাউথ রোড, মতিঝিল এবং মহাখালী, এখানে হচ্ছে দলিল মূল্য 4% অথবা প্রতি কাঠা 10,80,000 টাকার মধ্যে যেটা বেশি। কারণ বাজার হলে 4% বা 6 লাখ টাকা প্রতি কাঠা। চট্টগ্রাম হলে 4% বা 3,60,000 টাকা প্রতি কাঠা। নারায়ণগঞ্জ, বঙ্গবন্ধু এভিনিউ, বাড্ডা, সায়দাবাদ, পোস্তগোলা, গ্যান্ডেরিয়া হলো 4% বা প্রতি কাঠা 3,60,000 টাকা। আচ্ছা, তারপরে ঢাকাস্থ উত্তরা, সোনারগাঁ, এটা হচ্ছে 4% অথবা প্রতি কাঠা 6 লাখ টাকা। ঢাকার নবাবপুর, ফুলবাড়িয়া, এটা হচ্ছে 4% অথবা প্রতি কাঠা 3 লাখ টাকার মধ্যে যেটা বেশি আর কি। এই হচ্ছে বিষয়। তো এখন এটার জন্য যে নমুনা ছকটি আমার করতে হবে, আর যে লোকসানের কিন্তু যে টানা যাবে সেটা হচ্ছে এরকম যে কোনো বছর যদি লোকসান হয় সে অন্যান্য আয় দিয়ে লোকসান পূরণ করতে হবে, আর পরবর্তী বছরও এটা জেট টানা যাবে। তবে মূলধনী লাভ খাতের লোকসান যদি 5,000 টাকার কম হয় তবে পরবর্তী বছর এটা টানা যাবে না। মূলধনী খাতের লোকসান 5,000 টাকার অধিক হলে 5,000 টাকার অতিরিক্ত অর্থ মূলধনী লাভের খাতের আয়ের দ্বারা পূরণ করতে হবে, এবং এটা 6 বছর পর্যন্ত এই আয়টা কী করা যায়, লোকসানটা পূরণ করা যাবে। তাহলে আমরা এটা মূলধনী লাভ নির্ণয়ের যে ছক সেটা যেভাবে করব, প্রথম হচ্ছে মূলধনী সম্পত্তির বিক্রয় মূল্য আর হস্তান্তরের সমিত ন্যায্য বাজার মূল্য যেটা বড় সেটাকে ধরব, অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিব। একটা হচ্ছে মূলধনী সম্পত্তি হস্তান্তরের খরচ, মূলধন সম্পত্তি অর্জন মূল্য বা ক্রয় মূল্য, আর উন্নয়নমূলক মূলধন জাতীয় ব্যয়, এই তিনটা বাদ দিয়ে যেই টাকাটা হবে সেটা হবে মোট মূলধনী লাভ। তার থেকে আমি অকরদার্য ব্যয় বাদ দিব, অকরদার্য যে আয় আছে সেটা বাদ দিব। তাহলে আমার কার্যকর মূলধনী লাভটা আমি কী করতে পারবো, পাইতে পারব। এভাবে আমার কী করতে হবে, মূলধনী লাভের ইয়েটা বের করতে হবে। তাহলে এখানে যেটা প্রথমেই যেটা মনে রাখতে হবে যে এখানে আয়টা যেটা, অর্থাৎ যেমন করে মেশিন বিক্রি করলাম, মেশিন বিক্রির যে আয় সেটা আমি লিখব। তার থেকে আমি মেশিনটা যত টাকা ক্রয় করছিলাম
পরিবহন ব্যয়, সংস্থাপন ব্যয়, এগুলো সবই কিন্তু কি অনুমোদনযোগ্য ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয়টা বাদ দিয়ে বাকি যে টাকা থাকবে সেটাই কি হবে, মূলধনই লাভ হবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।